ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে স্বামী সন্তানদের পর প্রাণ গেল গৃহবধূ সাইমারও। পটুয়াখালীতে দাফনের প্রস্তুতি, পরিবারের 5 জনের মৃত্যুতে স্বজনদের আহাজারি। আরো 2-3 দিন আগে থেকে এরকম হয়েছে, গ্যাস বাইরে হয়েছে, তো এরা সব গ্রাহ্য করে না, মানে হ্যাঁ গাফিলতির কারণে এই ঘটনাটা ঘটছে। সাপ্লাই গ্যাসের লাইন নাকি লিক ছিল, সেটা বাড়িওয়ালার দারোয়ান তার কাছে বলছে, বাড়িওয়ালার কাছে বলছে, তারা অত গুরুত্ব দেয় নাই। আজকে সকালবেলা খবর পাওয়া যায় যে চাচিও মারা গেছে। এক এক করতে করতে 5 জনই মারা গেল। দেশে হাম ও উপসর্গে প্রাণ গেল আরও 12 জনের। রোগীদের অনেকে নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় পরিস্থিতি হয়ে উঠছে উদ্বেগজনক। দীর্ঘ 22 বছর পর কালাচাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী। খাল পুনঃখনন সহ অংশ নেবেন বিভিন্ন কর্মসূচিতে। একগুচ্ছ উন্নয়ন দাবি নিয়ে অপেক্ষায় জেলাবাসী। চাঁদপুরে একটা যদি ইপিজেড তৈরি করে দেয়, তাহলে চাঁদপুরে যে লক্ষ লক্ষ বেকার সংখ্যা, সে বেকার সংখ্যাটা দূর হবে। আন্দোলন করলে আমরা কৃষি যারা আছি তারা উন্নত হমু, কারণ পানি দিতে পারমু। ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হওয়ায় দলের ভুল ত্রুটি আগের চেয়ে বেশি খোঁজা হচ্ছে, বললেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ। ঈদুল আজহা সামনে রেখে সারা দেশে হাটগুলোতে বেড়েছে গবাদি পশুর যোগান। ভিড় জমাচ্ছেন দূর দূরান্তের ব্যাপারীরা, দরদাম যাচাই করছেন ক্রেতারাও। নেত্রকোনার কলমাকান্দায় পাহাড়ি ঢলে হাওরে বাঁধ ভেঙে নতুন নতুন এলাকা প্লাবিত। বাকি জমির ধান দ্রুত কাটার পরামর্শ। 2 দিনের বৃষ্টিতে পাহাড়ি ঢলে একবারে ফসল সব ডুবে গেছে। তেলেঙ্গা, মেদি, বুলুবা, হাটকুরিয়া, তেলেঙ্গা ডুবে গেছে। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের 5 জনের কেউ আর বেঁচে নেই। স্বামী সন্তানদের পর মারা গেছেন গৃহবধূ সাইমাও। সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে একে একে প্রাণ হারান মোহাম্মদ কালাম এবং 3 সন্তান মুন্না, মুন্নি ও কথা। কথা ছিল ঈদে ফিরবেন সপরিবারে। কালাম গ্রামে এলেন ঠিকই, কিন্তু নিথর দেহে। পটুয়াখালীর বাউফল উপজেলার উত্তর কনকদিয়া গ্রাম, এখানেই জন্মেছিলেন মোহাম্মদ কালাম। একমাত্র সন্তান, 2 দশক আগে হারিয়েছেন বাবা মাকে। জীবিকার তাগিদে থিতু হন নারায়ণগঞ্জের ফতুল্লায়। স্ত্রী এবং 3 সন্তান নিয়ে ছিল সবজি বিক্রেতা কালামের সংসার। গত 10 মে বাসায় গ্যাস লাইনে লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধের পর একে একে মারা যান সবাই। নিয়ে এসে দাফন করা হয়েছে। তারপরে আমরা রওনা দেওয়া ধরছি, শুনছি যে রাত্রে আবার মেয়ে মারা গেছে ছোটটা। তারপরে আবার সকালবেলা আবার শুনি যে ছেলে মারা গেছে। তারপরে দুপুরের দিকে শুনি যে নিজের মেয়েটা মারা গেছে। তারপরে আবার তারপরের দিন সকালবেলা, মানে আজকে সকালবেলা খবর পাওয়া যায় যে চাচিও মারা গেছে। ফ্যামিলি একজন লোক না, একজন থাকলো কালামের নামটা অন্তপক্ষে থাকতো ইতে, কালামের ছেলে বা কালামের মেয়ে আছে, কিন্তু 5 জন লোক মারা গেছে, কেউই নাই। কালাম ও তার পরিবারের এমন মৃত্যুর পর গ্রাম জুড়ে বিষাদের ছায়া। সবার মনে প্রশ্ন, এই মৃত্যুর দায় কার? তারা তো সারা রাত্র গ্যাস জ্বালিয়ে রাখছে, গ্যাসে তামান গড় হইয়া ছিল। সকাল উঠতে বেড়ায় যায় মালানে কাঁচা তরকারি বিক্রি করে, তো মালান তো সকালে উঠছে, উঠতে ম্যাচ জ্বালছে, সিগারেট খায়। জ্বালার পরে এই ব্রাস্ট হয়ে গেছে। গ্যাস লুজ বলছে আরো 15-20 দিন আগে থেকে, বলার পরেও বাড়িওয়ালা ঠিক মতো করে নাই, না করার কারণে এই 5 জন লোক নিহত হয়েছে। সোমবার রাতে জানাজা শেষে বাড়ির পাশে কবরস্থানে দাফন করা হয় কালামের মরদেহ। একটি সামাজিক সংগঠনের সহায়তায় স্ত্রী ও 3 সন্তানের মরদেহ বাড়িতে নেয়ার ব্যবস্থা হয়েছে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। দর্শক, এই বিষয়ে আরও জেনে নেব। নিহতের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফলে আছেন সহকর্মী রইসুল ইসলাম ইমন। ইমন, মরদেহ কখন নাগাদ পৌঁছবে? দাফনের প্রস্তুতি সম্পর্কে জানতে চাই। যে গ্যাস বিস্ফোরণ দুর্ঘটনা
দুর্ঘটনায় নিহত হয় এবং কালামকে ইতিমধ্যে ওখানে দাফন করা হয়েছে গত সোমবার রাতে এবং কালামের পরিবারের যে বাকি সদস্যরা রয়েছেন তাদের মরদেহ আজকে সন্ধ্যা নাগাদ নারায়ণগঞ্জ থেকে রওনা দিয়ে বাউফলের উদ্দেশ্যে আসবে বলে আমাদেরকে বাড়ির অন্যান্য লোকজন জানিয়েছে এবং আগামীকাল সকাল 8টায় তারা এখানে জানাজার সময় নির্ধারণ করেছে। সকাল 8টায় জানাজার পরে তাদেরকে পারিবারিক যে কবরস্থান আছে সেখানে আসলে দাফন করা হবে এবং আমরা এখানে আরো কিছু বিষয় যেটা জানতে পেরেছি যে কালামের পরিবারের যে সদস্যরা রয়েছেন, কালামের বাবা মা আজকে প্রায় 15 বছর আগে মারা যায়। কালামের 4 ভাই কালাম ভাই, এর মধ্যে এক ভাই আগেই মারা গেছে, কালাম মারা গেল এবং কালামের যে বাকি 2 ভাই তারা আসলে বাড়িতে থাকেন না, তারা অন্যত্র বিভিন্ন ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত। মোট কথা বাড়িতে তাদের ভিটে আছে কিন্তু ঘর নাই। কালাম নাকি বাড়ির লোকজনকে জানিয়েছিলেন যে তিনি এই যে কোরবানি ঈদ, এই ঈদে পরিবার নিয়ে বাড়িতে সেইভাবে বসবাস শুরু করবে, কিন্তু আজকে কালামের এই আকস্মিক যে তার দুর্ঘটনায় তার পরিবারের যে সবাইকে হারালো, এটা আসলে গ্রামবাসী সবাই শোকাহত। এই ছিল আমার কাছে বাউফল থেকে কালামের বাড়ির বর্তমান অবস্থা সম্পর্কে তথ্য। ইমন, ধন্যবাদ আপনাকে। দেশে হাম ও উপসর্গে 24 ঘন্টায় প্রাণ গেল আরও 12 জনের। নতুন রোগী ভর্তি হয়েছেন 1303 জন। হাসপাতালে রোগীদের অনেকেই নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছেন, ফলে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। প্রাদুর্ভাব শুরু থেকে এ পর্যন্ত সিলেটেই প্রাণ গেছে 32 জনের। গত 24 ঘন্টায় উপসর্গ নিয়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন 64 জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা রোগীর সংখ্যা 311। ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে প্রাণ গেছে এক শিশুর। গত 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন 23 জন। এছাড়া অন্যান্য বিভাগের হাসপাতালেও উপসর্গ নিয়ে রোগী ভর্তি বাড়ছে। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকটে মেঝে ও বারান্দায় রেখেই চলছে চিকিৎসা। হাম পরিস্থিতি জেনে নেব। এ পর্যায়ে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার হোসেন। কাউসার, হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে রোগীদের চাপ কেমন দেখছেন, চিকিৎসকরা কি বলছেন? গেল কয়েকদিনে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের যে চাপ আমরা দেখেছি সেই তুলনায় আজ কিছুটা চাপ কম দেখছি এবং বরিশাল বিভাগে গেল 24 ঘন্টায় স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী 130 জন বিভাগের বিভিন্ন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন, অর্থাৎ সুস্থতার হার বাড়ছে। বিপরীতে কিন্তু বিভাগের যে 6টি জেলা হাসপাতাল এবং 2টি মেডিকেল কলেজ হাসপাতালে 137 রোগী নতুন করে ভর্তি হয়েছে এবং শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন শিশুর মৃত্যু হয়েছে। তবে হাসপাতালের যে চিত্র আমরা গেল কয়েকদিন যে দেখেছি যে প্রতিটি সিটে 3 থেকে 4 জন করে রোগী ভর্তি ছিল এবং পুরো মেঝেতে রোগী এবং তার স্বজনদের গাদাগাদি ছিল, সেই তুলনায় কিছুটা চিত্র পরিবর্তন হতে শুরু করেছে। যদিও মেঝেতে এখনও রোগী রয়েছে, তবে মেঝেতে রোগীর সংখ্যা কম এবং হাসপাতাল কর্তৃপক্ষ বলছে এবং ডক্টর যারা আছেন এখানে তারা জানিয়েছেন যে ধীরে ধীরে হামের যে পরিস্থিতি, যে প্রাদুর্ভাব, সেটি উত্তরের দিকে যাচ্ছে এবং যেহেতু স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে যে টিকাদান ক্যাম্পিং চলছে সেই ক্যাম্পিংয়ের সুফল আসতে শুরু করেছে এবং এখানকে যারা চিকিৎসা নিতে আসছেন, সব শিশুরা আসছেন বেশিরভাগই প্রত্যন্ত অঞ্চলের এবং প্রত্যন্ত অঞ্চল থেকে এখানে চিকিৎসা নিচ্ছেন এবং হাসপাতাল কর্তৃপক্ষ এবং যারা বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন তারা বারবার জানিয়েছেন যে উপসর্গ দেখার সাথে সাথে নিকটবর্তী যে স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে বা হাসপাতাল রয়েছে সেখানে চিকিৎসকদের পরামর্শে আসতে হবে, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আসলে চিকিৎসা সেবা নিতে হবে এবং বাড়িতে প্রত্যেকটি শিশুকে আসলে সুষম খাদ্য খাওয়াতে হবে। কাউসার, ধন্যবাদ আপনাকে। দীর্ঘ 22 বছর পর চাঁদপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 16 মের এই সফরকে কেন্দ্র করে জেলা জুড়ে এখন উৎসবের আমেজ। খাল পুনঃখনন, ফ্যামিলি কার্ড বিতরণ ও সাংগঠনিক সভা সহ দিনভর নানা কর্মসূচিতে অংশ নেবেন তিনি। প্রিয় নেতাকে বরণ করতে এবং এই জেলার উন্নয়নে একগুচ্ছ দাবি নিয়ে অধীর আগ্রহে অপেক্ষায় চাঁদপুরবাসী। চাঁদপুরের প্রবেশদ্বার থেকে শুরু করে অলিগলি সবখানেই এখন সাত রব। উপলক্ষ দীর্ঘ 2 দশক পর প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর সফর। চাঁদপুর ইলিশের বাড়ি হিসেবে পরিচিত হলেও সাধারণ মানুষের আক্ষেপ দীর্ঘদিনেও হয়নি কাঙ্ক্ষিত উন্নয়ন। তাই এবার প্রধানমন্ত্রীর কাছে চাঁদপুরবাসীর প্রত্যাশা অনেক। চাঁদপুরে একটা যদি ইপিজেড তৈরি করে দেয় তাহলে চাঁদপুরে যে লক্ষ লক্ষ বেকার সংখ্যা, সে বেকার সংখ্যাটা দূর হবে। তারেক রহমানের কাছে অনুরোধ জানাবো
এবং আমাদের দাবি যে চাঁদপুরে একটা পর্যটন এরিয়া গড়ে তোলার জন্য খান খনন করলে আমরা কৃষি যারা আছি তারা উন্নত হমু, কারণ পানি দিতে পারমু, ঠিকমতো ফসল উঠাইতে পারমু। সফরসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী শাহরাস্তি উপজেলার খোর্দখাল এবং সদর উপজেলার বিশ্বখাল পুনঃখননের কাজ উদ্বোধন করবেন। তবে সফরের অন্যতম প্রধান আকর্ষণ চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি। এর মাধ্যমে দেশের 22 জেলায় একযোগে এই কার্যক্রম উদ্বোধন ঘোষণা করবেন তিনি। সফর ঘিরে উচ্ছ্বসিত তৃণমূলের নেতাকর্মীরা। তারা বলছেন, এই সফরে চাঁদপুরবাসীর জন্য উন্নয়নের বার্তা দিয়ে যাবেন সরকার প্রধান। ফেসিবাদের আমলে বাংলা চাঁদপুরে কোনো রকমের উন্নয়ন হয় নাই, শুধু চাঁদপুর সদর না, চাঁদপুর জেলাতে। প্রধানমন্ত্রীর এই আগমন উপলক্ষে উনি চাঁদপুরের জনগণের জন্য কিছু বার্তা দিয়ে যাবেন, যে বার্তার মাধ্যমে চাঁদপুরের জনগণ দেখবে যে দৃশ্যমান কিছু উন্নয়ন এখানে হবে। প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। চাঁদপুরে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছেন, মাননীয় প্রধানমন্ত্রী আসছেন, সেই সাথে আমরা আমাদের প্রোটোকল বিষয়ক যে সমস্ত প্রস্তুতি আছে, নিরাপত্তা সংক্রান্ত যেসব বিষয় আছে সেসব বিষয়ে আমরা সর্বোত্তম প্রস্তুতি গ্রহণ করেছি। সরকারি কর্মসূচির পাশাপাশি চাঁদপুর ক্লাবে জেলা বিএনপির সাংগঠনিক সভায়ও যোগ দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তাপস সরকার, যমুনা নিউজ। জামায়াত ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হবে তা আগে কেউ মনে করত না, এখন অনেকেই এটা মনে করে। তাই তীক্ষ্ণ দৃষ্টিতে জামায়াতের ভুল ত্রুটি দেখা হচ্ছে, এমনটাই বলেছেন বিরোধী দলীয় নেতা এবং জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রংপুর মডেল কলেজ মিলনায়তনে রংপুর দিনাজপুর অঞ্চলের আমির সম্মেলনে অংশ নেন তিনি। এ সময় নেতাকর্মীদের আচার আচরণ ও লেনদেনে আগের চেয়ে বেশি সতর্ক থাকার নির্দেশ দেন। এর আগে তিনি একদিনের সফরে সকাল 9টায় রংপুর পৌঁছান। সার্কিট হাউসে তাকে গারদা বর্ণার দেয় মহানগর পুলিশ। জুমার নামাজ শেষে বিকেলে শিল্পকলা একাডেমি মিলনায়তনে সুধী সমাবেশে অংশ নেবেন জামায়াত আমির। আমাদের লেনদেন, আচার আচরণ আগের চেয়ে অনেক সতর্ক হতে হবে। মনে রাখবেন, এর আগে কখনো আপনারা ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হবেন এটা কেউ মনে করতো না। মনে করতো একটা ইফেক্টিভ দল হিসেবে এরা বেঁচে থাকবে এতটুকু। এখন অনেকে মনে করে আপনারা হবেন ক্ষমতার প্রতিদ্বন্দ্বী। কাজেই আপনাদের প্রত্যেককে সার্চ লাইট দিয়ে দেখা হবে। আপনাদের শরীরের একটা লুমকুপো ওই লাইটের বাইরে থাকবে না। প্রতিশ্রুতি আর ঘোষণার মারপ্যাচে বন্দী থাকা তিস্তা মহাপরিকল্পনার প্রকল্পের কাজ একনেকে পাশ না হওয়ায় ক্ষোভ দানা বেঁধে উঠেছে অববাহিকায়। পদ্মা ব্যারেজ নিজস্ব অর্থায়নে হলে কেন তিস্তা প্রকল্প হবে না, এই প্রশ্ন ছুড়েছেন তারা। শুষ্ক মৌসুমে উজানে একতরফা পানি প্রত্যাহার আর বর্ষায় পানি ছেড়ে দেয়ায় তিস্তার বাংলাদেশ অংশের 2 কোটি মানুষের জীবন জীবিকা এখন সংকটাপন্ন। ফি বছরই ভাঙন বন্যায় উদ্বাস্তু হয় মানুষ, কখনো মরুভূমির উত্তাপ। এমন অবস্থায় প্রাণ প্রকৃতি বাঁচাতে 54 বছর ধরে তিস্তার বিজ্ঞানসম্মত শাসনের দাবিতে আন্দোলন মুখর অববাহিকার মানুষ। টানা 48 ঘন্টার অবস্থান, মানববন্ধন, নৌকা সমাবেশ, মশাল প্রজ্বলন, সভা, সেমিনার, স্তব্ধ কর্মসূচি সহ নজিরবিহীন সব আন্দোলন। বিগত আওয়ামী লীগ ও অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণা ছিল অববাহিকার মানুষের জীবন জীবিকা বাঁচাতে বাস্তবায়ন হবে তিস্তা মহাপ্রকল্প, কিন্তু সেই ঘোষণা বাস্তবায়ন হয়নি। আমরা আশা করছি সকল রাষ্ট্রীয় সরকারি আনুষ্ঠানিকতা শেষ করে 2026 সালের 1 জানুয়ারি থেকে আমরা কাজ শুরু করতে পারি। আন্দোলনে অনলাইনে যুক্ত হয়ে এবং নির্বাচনী জনসভায় বর্তমান প্রধানমন্ত্রীও ঘোষণা দিয়েছিলেন অগ্রাধিকার দিয়ে করা হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আগামী দিনে অবশ্যই আমরা অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সব রকম উদ্যোগ আমরা ইনশাল্লাহ গ্রহণ করব। বিএনপি ইনশাল্লাহ সরকার গঠন করলে এই এলাকার মানুষের জন্য যে তিস্তা ব্যারেজের স্বপ্ন, আমরা সেটি পূরণের কাজে যথাসম্ভব দ্রুত হাত দিব ইনশাল্লাহ। এমন প্রতিশ্রুতিতে নির্বাচিত সরকারের সময়ে তিস্তা প্রকল্প শুরু হবে আশা ছিল অববাহিকার মানুষের, কিন্তু বুধবারের একনেকের বৈঠকে তিস্তা প্রকল্পের নাম না থাকায় বিরূপ প্রতিক্রিয়া নদী পাড়ে। আমরা যে অবহেলিত, সেখান থেকে তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা উত্তরণের পথ দেখছিলাম, আমরা আশা করছিলাম সেটি হবে,
কিন্তু আমরা বারবার বলছি যে কোনো দিকে না থেকে নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হোক। আমরা বারবারই দাবি করেছি যে নিজস্ব অর্থায়নে এই কর্মসূচিটা শুরু করা হোক, পরবর্তীতে বাইরে থেকে অর্থ আসবে কি আসবে না সেটা পরের ব্যাপার। চীন ভারত নয়, নিজস্ব অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়নের তাগিদ নদী আন্দোলনকারীদের। যদি আমাদের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন বিলম্ব হয় তাহলে এই হতাশার রেখাটা দীর্ঘ হবে। এই তিস্তা মহাপরিকল্পনা অগ্রাধিকার প্রকল্পের পরিকল্পনা সেইটি ঘোষণা না হয় মানুষের মধ্যে বিক্ষোভ দানা বাঁধছে। 10 বছর মেয়াদী তিস্তা প্রকল্পের প্রস্তাবিত ব্যয়ের পরিমাণ 12,000 কোটি টাকা। চীনের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়নের আশা দেখাচ্ছে সরকার। এই অঞ্চলের মানুষের প্রশ্ন, আদৌ এই প্রকল্পটি কি বাস্তবায়ন হবে? সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, লালমনিরহাট। সুন্দরবনে ডাকাত করিম শরীফ বাহিনীর 3 সদস্যকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে কোস্টগার্ড। সকালে বাগেরহাটের মোংলায় সংবাদ সম্মেলনে কোস্টগার্ড জানায়, সুন্দরবনে দস্যু বাহিনী নির্মূলে বিশেষ অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে গোপন খবরের ভিত্তিতে সুন্দরবনের শ্যালা নদীর মরা চানমিয়া খাল এলাকায় অভিযান চালানো হয়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে গুলি চালায় ডাকাত দল। পাল্টা জবাব দেয় কোস্টগার্ডও। এক পর্যায়ে আটক করা হয় করিম শরীফ বাহিনীর 3 সদস্য মেহেদি, রমজান ও এনায়েতকে। উদ্ধার করা হয় 3টি একনলা বন্দুক, 1টি দেশীয় পিস্তল, গুলি ও ওয়াকিটকি। দুই দিন ব্যাপী কোস্টগার্ড বেস মংলা এবং স্টেশন কোকিলমণি কর্তৃক উক্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। কোস্টগার্ডের তীব্র প্রতিরোধের মুখে ডাকাত দল পালানোর চেষ্টা করলে অভিযানকারী দল ধাওয়া করে করিম শরীফ বাহিনীর 3 জন সক্রিয় ডাকাত সদস্যকে আটক করতে সক্ষম হয়। 3টি একনলা বন্দুক, 1টি দেশীয় পিস্তল, 49 রাউন্ড তাজা কার্তুজ, 187 রাউন্ড এয়ারগান গোলা, 2টি ওয়াকিটকি ও 4টি ওয়াকিটকি চার্জার উদ্ধার করা হয়। ঈদুল আজহার সামনে রেখে দেশের বিভিন্ন জেলার স্থায়ী অস্থায়ী হাটগুলোতে গবাদি পশুর যোগান বেড়েছে। সাপ্তাহিক ছুটির দিনে ভিড় জমিয়েছেন ব্যাপারী ও ক্রেতারা। তবে দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অধিকাংশ স্থানে প্রতারণা এড়ানো এবং জাল নোট শনাক্তে তৎপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পশুর যে কোনো সমস্যা সমাধানে এবং জরুরি স্বাস্থ্য সেবায় প্রস্তুত একাধিক মেডিকেল টিমও। নওগাঁর মান্দা উপজেলার চৌবাড়িয়া পশুর হাট। আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে গরু, মহিষ সহ বিভিন্ন গবাদি পশু নিয়ে এসেছেন ব্যবসায়ীরা। ঈদের বেশ কিছুদিন বাকি থাকলেও দূর দূরান্ত থেকে ক্রেতারা আসছেন, কিনছেন পছন্দের পশু। উত্তরাঞ্চলের বৃহত্তম এই পশুর হাটটি জমে ওঠে প্রতি সপ্তাহের শুক্রবার। সকাল থেকে রাত অবধি চলে জমজমাট বেচাকেনা। চাহিদা কম থাকায় এবার হাটে বড় গরুর সরবরাহ কম। মাঝারি আকারের দেশি গরু পাওয়া যাচ্ছে 1 থেকে 1.5 লাখ টাকার মধ্যে। দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আমদানি হয়ে গেছে বেশি, কাস্টমার কম, গ্রামে দাম ছাড়ছে না। কেনা বেচা উভয় পক্ষে ভালোই কেনা বেচা হচ্ছে আর কি। আমাদের হাট ব্যবস্থাপনা আমাদের ইজারদারের পক্ষ থেকে যথেষ্ট নেওয়া হয়েছে, নিরাপত্তা, পাশাপাশি প্রশাসনের লোকজন দিয়েও পাহারা দেওয়ার ব্যবস্থা করতেছি। লালমনিরহাটের চাপার হাটে উঠেছে কোরবানির বিভিন্ন পশু। দাম নিয়ে সন্তুষ্ট ক্রেতা বিক্রেতা। প্রাণী সম্পদ বিভাগের পক্ষ থেকে জেলার 23টি হাটের জন্য 15টি মেডিকেল টিম গঠন করা হলেও এখনও তাদের উপস্থিতি লক্ষ্য করা যায়নি। এছাড়া জাল টাকা শনাক্তেও নেই প্রয়োজনীয় কোনো ব্যবস্থা। কুষ্টিয়া ও জামালপুরেও জমে উঠছে কোরবানির পশুর হাট। দাম নিয়ে ক্রেতাদের অভিযোগ থাকলেও বিক্রেতারা দিচ্ছেন পশু খাদ্যের দাম বৃদ্ধি সহ নানা অজুহাত। রিটেল যারা তারা মানে গরু মনে হচ্ছে তাদের কাছে কম হয়ে যাচ্ছে, আমাদের যারা কিনতে আসে তাদের কাছে বেশি হয়ে যাচ্ছে। গরু ভালো আছে, মানুষের নিরাপত্তা আছে, আইন শৃঙ্খলা রক্ষার বাহিনী ভালো অবস্থানে আছে। সাইফ আহমেদ, যমুনা নিউজ। দর্শক, কোরবানির পশু বেচাকেনার আরো খবর জানবো। এই মুহূর্তে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনিসুর রহমান। আনিস, হাটে গরুর সরবরাহ কেমন দেখছেন, দাম সম্পর্কে জানতে চাই। শাওন, আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি লালমনিরহাট জেলার একটি বড় হাট, যেটি চাপারহাট হাট। এই হাটে এসেছি আমি। এই হাটে আমি ঘুরে দেখেছি যে আসলে গরুর সরবরাহ আছে, বেচা বিক্রিও চলছে। তবে আমি একটু কথা বলবো এই হাটের ইজারাদার হাবিবুর রহমান। বাচ্চু, আপনি একটু জানাবেন আপনার হাটে কেমন বেচা বিক্রি চলছে আর আপনার নিরাপত্তা কেমন দিচ্ছেন বাইরের পার্টি যারা এসেছে? আপনাকে ধন্যবাদ। আমার হাটে আপনার নিরাপত্তা 100% নিরাপত্তা আছে। বেচাকেনি 1000-এর উপরে আমদানি, বেচাকেনি আপনার 400-500।
আমি আশা করি আমার আরো 3 হাট বাকি আছে ঈদের, এই 3 হাটে বেচাকেনি বাড়বে, এটা আমি আশাবাদী আর কি, আমি আশা করতেছি। কিরকম নিরাপত্তা পাচ্ছে যারা বাইরের পার্টি আসতেছেন গরু? এখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছু ফ্রি আছে, আপনার থাকা খাওয়া কোনো সমস্যা নাই। চিটাগাং, ঢাকা, অন্য অন্য জায়গা থেকে যে পার্টিগুলো আসতেছে কোনো সমস্যা নাই। যার নিরাপত্তা আমাদের এখানে লোকাল এমপি যে আপনার রুকনুদ্দিন বাবুল, উনি সব সময় খোঁজ খবর নিচ্ছে লোকাল যে হাটগুলো আছে, হাটগুলো কিভাবে চলছে, কিভাবে আমার সাথে টাইম টু টাইম যোগাযোগ করতেছে, কি অবস্থা আপনার সব সময় আমার সাথে যোগাযোগ রাখতেছেন উনি। কোনো মানুষের সমস্যা যেন না হয়, লোকালি কোনো লোকের যেন সমস্যা না হয়, অন্য কোনো কিছু সমস্যা না হয়, এটা আপনার যেভাবে হোক উনি সে ট্যাকেল করতেছে। শাওন, আপনি শুনলেন যে আসলে হাট ইজারাদার উনি বেশ তদারকি করছেন, তাদের হাটের যে যাতে কোনো সমস্যা না হয় সে বিষয়ে তারা দেখছেন, এবং এই হাটের যারা চিটাগং, ঢাকা সহ বিভিন্ন এলাকার লোকজন এসেছেন যারা গরু কিনতে, তাদের নিরাপত্তার জন্য উনি যথেষ্ট কাজ করছেন বলে জানিয়েছেন। এছাড়া আরেকটি আপনাকে বলি রেখে, আসলে হাটে কিন্তু এখন পর্যন্ত আমরা মেডিকেল টিমের দেখা পাইনি। শাওন। আনিস, ধন্যবাদ আপনাকে। নেত্রকোনার কলমাকান্দা গড়াডোবা হাওরে ফসল রক্ষা বাঁধ ভেঙে পাহাড়ি ঢলের পানি ঢুকছে। নতুন করে প্লাবিত হয়েছে বড় কাপন ও পোগলা ইউনিয়নের মেদাবিল ও সুনুই সহ কয়েকটি হাওরে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেন জানান, হাওরের বড় ফসল কাটা প্রায় শেষ পর্যায়ে থাকায় বাঁধটি ভেঙে গেলেও তেমন ক্ষতি হবে না কৃষকের। তবে হাওরের উঁচু এলাকাতে কিছু ফসল থাকায় তা দ্রুত কাটার পরামর্শ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বড়কাপন ইউনিয়নের কেশবপুর এলাকার কামাউড়া স্লুইস গেটের পাশে বাঁধটি ভেঙে যায়। খবর পেয়ে এলাকাটি পরিদর্শন করেন নেত্রকোনা 1 আসনের সংসদ সদস্য, সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। পানি বাড়তেছে, 2 দিনের বৃষ্টিতে পাহাড়ি ঢলে একবারে ফসল সব ডুবে গেছে, নষ্ট হয়ে গেছে। তেলেঙ্গা আছে, মেদি, দুলুবা, হাতকুরিয়া, তেলেঙ্গা ডুবে গেছে। পরিবার মানে শুধু রক্তের সম্পর্ক নয়, কখনো কখনো একসাথে থাকা, যত্ন আর ভালোবাসাও গড়ে তোলে নতুন বন্ধন। এমনই কিছু শিশু যাদের জীবনে বাবা মায়ের উপস্থিতি নেই, তবুও তারা একে অপরকে আঁকড়ে গড়ে তুলেছেন নতুন এক পরিবার। আন্তর্জাতিক পরিবার দিবসে মানিকগঞ্জ শিশু পরিবার থেকে এমনই এক গল্প তুলে ধরেছেন সহকর্মী BM খুরশেদ। এরা কেউ কারো আপন বোন নয়, তবুও একই ছাদের নিচে কাটে প্রতিদিন। একসাথে পড়াশোনা, হাসি, খেলা আর ছোট ছোট স্বপ্ন বুনে এগিয়ে চলা, এটাই এখন তাদের পরিবার। ছোট বড় সবাই আমরা একসাথে অনেক মজা করি, মানে এখানে আমরা একটা পরিবার মতোই থাকি। মিলেমিশে থাকতে থাকতে একটা ফ্রেন্ড ভাবে হয়েছে, আর কোনো কিছু কষ্ট হলে ওদের সাথে শেয়ার করি। যখন থেকে বুঝতে শিখছি তখন থেকে পরিবার আসলে এটাই, পরিবার এটাই। আমরা যখন এখানে সবাই একসাথে থাকি তখন আর পরিবারকে মিস করি। মানিকগঞ্জ শিশু পরিবারের এই শিশুদের একসময় জীবন ছিল অনিশ্চয়তায় ঘেরা। আজ তারা একে অপরের সাহস, কেউ কষ্ট পেলে আরেকজন এগিয়ে আসে। রক্তের সম্পর্ক না থাকলেও তারা খুঁজে নিয়েছেন আপনজনের বন্ধন। একসাথে খাবার খেতে আসি, আপুরা আমাদের গল্প শোনায়, আমরা আপুদের সাথে মজা করি, কবিতা বলি, গান বলে। আমাদের এখানে স্টাফরাও হচ্ছে অনেক ভালো। একসঙ্গে আমরা ডাইনিংয়ে খাওয়া দাওয়া করতে বসি, তারপর আমরা পড়াশোনা একসঙ্গে করি, খেলাধুলা একসঙ্গে করি। এই পরিবারের বাসিন্দারা সবাই কন্যা শিশু। প্রচলিত অর্থে হয়তো তাদের অনেকের পরিবার নেই, তবে একসাথে বেড়ে ওঠা আর পারস্পরিক যত্নই এখানে তৈরি করেছে নতুন এক বন্ধন। শিশুরা স্বপ্ন দেখে বড় হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে অন্যদের সাহস জোগানোর। আমরা চাই যে ওরা ভালো থাক, এই জন্য আমরা যারা আছি এখানে কর্মরত তারা ওদের ভালোর জন্যই চাই। বড় ছোট মেয়েদের হচ্ছে মানে ভাগ করে দেওয়া আছে, মিলেমিশে দেওয়া আছে, যেন হচ্ছে বড় মেয়েরা ছোটদেরকে বোনের মতো করে হচ্ছে পড়াতে পারে বা অন্যান্য বিষয়ে হচ্ছে ওদেরকে কোনো গাইড করতে পারে। যদিও আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, কিন্তু এর মধ্যে আমাদের যতটুকু হচ্ছে আমরা সর্বোচ্চ আমরা হচ্ছে এই পরিবেশটা আমরা নিশ্চিত করার চেষ্টা করি। এই শিশুরা যেন নতুন করে শেখায় পরিবার মানে শুধু জন্মসূত্র নয়। স্টেশনে রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাঁটা, প্ল্যাটফর্মে বৈশা ভাবি কখন বাজে 12টা। এই শিশুদের কারো সাথে কারো রক্তের সম্পর্ক নেই, তবে প্রতিদিনের হাসি কান্না আর একসাথে বেড়ে ওঠাই
তাদের নতুন পরিবার তৈরি করেছে, যেখানে ভালোবাসাই হচ্ছে সবচেয়ে বড় সম্পর্ক। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী গুটি আম নামানোর মাধ্যমে রাজশাহীতে আনুষ্ঠানিকভাবে এই ফলের মৌসুম শুরু হলো। সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে চাষিরা গুটি আম গাছ থেকে নামিয়ে হাটে বিক্রি শুরু করেছেন। প্রকারভেদে এই আম বিক্রি হচ্ছে মন প্রতি 800 থেকে 1300 টাকা পর্যন্ত। এবার আমের ভালো ফলন হওয়ায় দাম নিয়ে আশাবাদী আম চাষি ও ব্যবসায়ীরা। তবে তারা বলছেন, নামানো শুরু হলেও হাট জমতে শুরু করবে দিন 10 পর থেকে। মৌসুমের শুরুতে গুটি আমের সরবরাহ শুরু হয়েছে রাজশাহীর বানেশ্বর হাটে। প্রথম দিন প্রকারভেদে মনপ্রতি গুটি আম বিক্রি হচ্ছে 800 থেকে 1300 টাকা পর্যন্ত। আমের এই দাম নিয়ে খুশি আম চাষিরা। আজকে আম ভাঙছি আপনার আচারের আম ভাঙছি আর গুঠি আম ভাঙছি। গুঠি আমের বাজার হচ্ছে আপনার 1000 থেকে 1100 টাকা, ভালো একটু যদি হয় তাহলে 1200-1300 টাকা। বছরের প্রথম আম ভাঙছে, নিজের আম নিজে একটু ভালো লাগবে। আঁটি আম, এই ডাব্বা যে আঁটি পাইকে গেছে আর অল্প দিনের মধ্যে হাতে বেশি ফেলা দিতে হবে। ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী গুটি দিয়ে শুরু হওয়া এই আমের বাজার জুলাই পর্যন্ত জমজমাট থাকবে। প্রকারভেদে একে একে বাগান থেকে বাজারে আসবে বিভিন্ন প্রজাতির আম। সেই হিসেবে দিন 10 পর থেকে আমের বাজার পুরো দমে জমবে। এবার আমের ভালো ফলন হওয়ায় দাম নিয়ে আশাবাদী আম চাষি ও ব্যবসায়ীরা। গুটি ভালো মানের গুটি আপনার 1000, 1100, 800, 900 মানে আম বোঝা আমার লক্ষণ কাম শুরু হবে, তো বাজার আমদানি বেশি হবে। 22 তারিখ থেকে আমদানি হবে। আম পাকছে, আপনি পাকে যাবে, আমদানি বেশি হবে। এখন 200 গাড়ি সবসময় আমদানি হবে। এদিকে নির্ধারিত সময়ের আগেই বাজারে কিছু গোপালভোগ আমের দেখা মিলতে শুরু করেছে। বর্তমানে যে কিছু রাজশাহী শহরের আপনার হলো গোপাল আসছে, তা গোপালটা আপনার হলো 1600 থেকে 1800 টাকা দাম। গোপাল তো নামানোর সময় সরকারি কিছু আম পাকছে আবার। তবে নির্ধারিত সময়ের আগে গাছ থেকে আম নামিয়ে বাজারজাত করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে প্রশাসন। রাজশাহী জেলায় এবছর আমবাগান রয়েছে 19,062 হেক্টর জমিতে। এতে 780 কোটি টাকার প্রায় 2,43,993 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের আয়োজনে।